সাত্বিকের মুখে ঝামা কষে স্বস্তিকের হাত থেকেই সিঁদুর পড়ল গীতা। সম্পূর্ণ জানতে ভিডিওটিতে একটি লাইক করে প্রথম থেকেই দেখতে থাকো। গল্পের শুরুতেই দেখা যায় স্বস্তিক গীতাকে কনভিন্স করতে থাকে আর বলে, প্লিজ প্লিজ লেডি সালমান খান, আপনি আমাকে বিয়েটা করুন, না হলে যে সব কিছু শেষ হয়ে যাবে। অনেক কিছু শেষ হবে। প্রথমত শেষ হবে আপনার দিদির সম্পর্কটা, ওর সংসারটা ভেঙে যাবে। তারপরে আমার জীবনটাও শেষ হয়ে যাবে। আপনি যদি আমাকে ছেড়ে চলে যান তাহলে ওই কাব্য আমার ঘাড়ে এসে জুটবে। তারপরেও যেটা হবে সেটা হচ্ছে অনেক মানুষ যারা এখনো বিচার পায়নি তারা বিচার পাবে না। আপনি আমাকে বিয়ে করলে আমি কখনো কোনোভাবে কোনো কিছুতেই বাধা দেব না। আমি আপনাকে প্রমিস করছি, শুধু আমাকে সিঁদুর পরানোর দায়িত্বটুকু দিন, বাকিটা আমি সামলে নেব। এরপরে গীতা বলে, আমি জানি না কিছু, আমি কিছু বলতে পারছি না। সব কিছু কেমন যেন গুলিয়ে যাচ্ছে। এমনটা হওয়ার তো কথা ছিল না, তাহলে এমনটা কেন হচ্ছে? স্বস্তিক বলে, সব ঠিক হয়ে যাবে, আপনি শুধু একটু বোঝার চেষ্টা করুন, আমি তো আছি, আমি সবটা ঠিক করে দেব। তখনই গীতা বলে, কি ঠিক করবেন আপনি? আপনি কিছু ঠিক করতে পারবেন না। শুরু থেকে এই সম্পর্কটা মিথ্যে দিয়ে শুরু হচ্ছে। মিথ্যে সিঁদুরদান, মিথ্যে শ্বশুরবাড়ি, মিথ্যে স্বামী, কিছুই ঠিকঠাক নেই। কেন বুঝতে পারছেন না? এতগুলো মিথ্যে দিয়ে কখনো কোনো কিছু শুরু করা যায় না। তখনই স্বস্তিক বলে, মিথ্যে দিয়ে শুরু হয়েছিল, সত্যি দিয়ে শেষ হবে। আপনার স্মৃতিতে যদি আমি সবার সামনেই সিঁদুর পরিয়ে দিতে পারি তাহলে সবাই এটা বিলিভ করবে যে আপনার সাথে আমার বিয়েটা সত্যি হয়েছিল। তার জন্য আপনাকে একটু আমায় সাহায্য করতেই হবে। আমাকে কথা দিন আপনি সাহায্য করবেন। এই বলেই হাত বাড়িয়ে দেয় স্বস্তিক, আর গীতাও স্বস্তিকের সাথে হাত মেলায়। এর মধ্যে অন্যদিকে দেখা যায় পদ্ম কাজ করছিল। পদ্মর বাড়িতে দুজন মেয়ে চলে এসে বলে, তুমি কি পদ্মরানী দাস? পদ্ম তখন বলে, হ্যাঁ, কেন বলুন তো? এরপর তারা বলে, আমরা হলাম মেহেন্দি আর্টিস্ট, আমাদেরকে গিনি ম্যাডাম পাঠিয়েছে আপনার হাতে মেহেন্দি করার জন্য। তখনই পদ্ম বলে, কিন্তু আমি তো কাজ করছিলাম। তারা বলে, তাতে কি হয়েছে, আপনি হাতটা ধুয়ে আসুন, এক্ষুনি মেহেন্দি শুরু হয়ে যাবে। আর তারপরেই ফোন করেছে কৃপান তখন বলে, মেহেন্দি পড়তে রাজি হয়েছে পদ্মরানী? তখনই সেই মেয়েগুলো বলে, হ্যাঁ স্যার, রাজি হয়ে গেছে, আপনি পেমেন্টটা কখন দেবেন? তখনই কৃপান বলে, আমি অনলাইন পেমেন্ট পাঠিয়ে দিচ্ছি। মেয়েটা বলে, একটু বেশি করে পাঠাবেন স্যার। কৃপান বলে, ডবল দিয়ে দিচ্ছি, কোনো চিন্তা করতে হবে না। এরপরেই ফোনটা রেখে দেয়। কাব্য এসে বলে, কিরে, ওই দিকের খবর কি? তখনই কৃপান বলে, মেহেন্দি পরানো শুরু হয়ে গেছে, আর কিছুক্ষণের অপেক্ষা। তার মধ্যেই তখনই ভজন কথা বলতে থাকে অগ্নিজিৎ মুখার্জির সাথে আর বলে, স্যার স্যার আপনি তো আমাকে কিছুই বলছেন না, আমি তো স্যার কিছুই বুঝতে পারছি না। ফাইনালি কি তাহলে গীতার সাথে স্বস্তিকের বিয়েটা হয়ে যাবে আর অন্যদিকের কৃপানের কি শাস্তি হয়ে যাবে? অগ্নিজিৎ মুখার্জি বলে, তোমার কি করে মনে হলো ভজন যে অগ্নিজিৎ মুখার্জি অ্যাডভোকেট গাঙ্গুলির কাছে হেরে যাবে? তুমি এটা ভাবলে কি করে? আমি হারতে শিখিনি, আমি কোনোভাবেই হারবও না। আমি ওকে এমন জব্দ করব আর এমন প্ল্যান আমি বার করেছি, সাপও মরবে আর লাঠিও ভাঙবে না। পদ্ম নিজে এসে বিচারকের সামনে বলবে কৃপানকে মুক্ত করে দেওয়ার কথা। ভজন তখন বলে, কি বলছেন স্যার? অগ্নিজিৎ মুখার্জি বলে, একদম ঠিকই বলেছি। ভজন বলে, এটা কি করে সম্ভব? অগ্নিজিৎ মুখার্জি বলে, সবটাই সম্ভব, কারণ কৃপান বিয়ে করবে ওই পদ্মরানী দাসকে। শোনার পরে অবাক হয়ে গেছে ভজন। আর এদিকে দেখা যায় চলে এসেছে কিরণকান্তি। কৃপানকে আর কাব্যকে জিজ্ঞেস করে, খবরটা কি আছে ওদিকের? তখন কৃপান বলে, ড্যাড পদ্মর বাড়িতে চলে গেছে সবাই, গিয়ে মেহেন্দি পড়াচ্ছে, এরপরে বিয়ের সমস্ত নিয়মকানুনও শুরু হয়ে যাবে। কিরণকান্তি বলে, বাহ, ভেরি গুড, আমি তো এটাই চাইছিলাম। তার মধ্যেই কিরণকান্তির স্ত্রী অর্থাৎ কৃপানের মা বলে, তোমরা এসব বন্ধ করো, কি শুরু করেছো তোমরা? দয়া করে এরকম কিছু করো না, কেন বুঝতে পারছো না? বিয়েটা নিয়ে ছেলে খেলা করবার মতো নয়। কাব্য তখন বলে, মা প্লিজ তুমি এসবের মধ্যে ঢুকো না, তুমি এসবের মধ্যে ঢুকে ব্যাপারটাকে আরো জটিল করে দিচ্ছ। শোনো, স্বস্তিকের হাতে সিঁদুর পরার ভাগ্য যখন আমার হয়নি তখন আমিও সবকিছু ছাড়খাড় করে দেবো, বাঁচতে দেব না কাউকে। ওই অ্যাডভোকেট গাঙ্গুলি এবার বুঝবে কত ধানে কত চাল। এর মধ্যে অগ্নিজিৎ মুখার্জি ফোন করেছে কিরণকান্তিকে আর বলে, ওইদিকে সব খবর টবর কি আছে, সব কিছু হয়ে গেছে তো? আর তখন কিরণকান্তি বলে, হ্যাঁ, সব কিছুই খুব ভালোভাবে হয়ে গেছে, আপনি একদমই চিন্তা করবেন না। অগ্নিজিৎ মুখার্জি বলে, বাহ, তাহলে তো খুব ভালোই।
এইবারে ওই অ্যাডভোকেট গাঙ্গুলিকে হাড়ে হাড়ে টের পাওয়া যাবে আমরা কি জিনিস। তখন কিরণকান্তির স্ত্রী বারবার করে বোঝাতে থাকে, এমনটা করো না, এটা করাটা একদমই উচিত হবে না, আমার কথাটা একটু শোনো। কিন্তু সে কোনো কথা শুনতেই চায় না। আর তখনই কৃপানের মা বলে, তোমরা যা খুশি করো, আমি তোমাদের সাথে থাকবো না, বুঝতে পেরেছো? আর তখনই কিরণকান্তি বলে, থাকতে হবে না, আমি আমার ছেলে আর মেয়ে সবটা সামলে নেব। এরপর দিয়ে গিনি চলে এসেছে। গিনি এসে বলে, বাবা ওদিকের খবর কি, সব ঠিকভাবে হচ্ছে তো? অগ্নিজিৎ মুখার্জি বলে, হ্যাঁ ঠিকভাবে তো হতেই হবে, না হলে কি করে হবে। গিনি তখন বলে, দেখবেন বাবা, আমার সংসারটা যেন না ভাঙে, আমার সংসারটা যেন টিকে যায়, আপনার কাছে এটাই অনুরোধ রইল। অগ্নিজিৎ মুখার্জি বলে, ঠিক আছে, আমি দেখছি কি করা যায়। এর মধ্যেই গিনি চলে যায়। আর তখনই ভজন বলে, গিনির সংসারটা কি হবে? অগ্নিজিৎ মুখার্জি বলে, প্রয়োজন পড়লে গিনির সংসারটাও ভেঙে যাবে। যখনই গীতা বিয়ের পিঁড়িতে বসবে, স্বস্তিক সিঁদুর পরাতে যাবে গীতাকে, আর ঠিক সেই মুহূর্তেই পদ্মর একটা ফোন আসবে আর বলবে, উকিল দিদি আমাকে বাঁচাও, উকিল দিদি আমাকে বাঁচাও। কিন্তু উকিল দিদি বাঁচাতে পারবে না পদ্মকে, আর এদিকে স্বস্তিকও বিয়েটা করতে পারবে না গীতাকে। পুরো বিষয়টা স্পষ্ট তো ভজন? ভজন তখন বলে, হ্যাঁ স্যার, পুরো বিষয়টা স্পষ্ট হয়ে গেছে, তবে স্যার ভালো ভালো হলেই হয়। এর মধ্যেই গীতাকে রেডি করানো হচ্ছে। তখনই চলে এসেছে স্বস্তিক কথা বলতে আর বলে, আপনি আপনি রাগ করবেন না রেডি সালমান খান, সব ঠিক হয়ে যাবে, আমি আছি তো, সব ঠিক হতেই হবে। আপনি কোনো দিন আমার কাছ থেকে কোনো বাধা পাবেন না, যা যা করবার ইচ্ছা আপনি করতে পারবেন, আমি কখনোই আপনাকে বাধা দেব না। আপনি শুধু আমার পাশে একটু থাকুন, আপনার দিদির সংসারটা বাঁচান। গীতা বলে, আমার মনে হচ্ছে আমার পায়ে কেউ শেকল পরিয়ে রেখেছে, আমি চাইছি না এই বিয়েটা করতে, কিন্তু এই বিয়েটা করতে হচ্ছে আমাকে। কেন জানেন? কারণ শুধু আপনি বলেছেন বলে। আমি বুঝতে পারছি না এই মুহূর্তে দাঁড়িয়ে আমার কি করা উচিত আর কি করা উচিত নয়। তখনই স্বস্তিক বলে, সব ঠিক হয়ে যাবে, আপনি শুধু একটু ধৈর্য ধরুন, সব ঠিক হবে। এর মধ্যেই চলে এসেছে স্বস্তিকের বোনেরা আর বলে, এ কি, তোমার চোখে জল কেন? তোমার সাথে কি ছোটদার ঝামেলা হয়েছে? তখনই গীতা বলেন, না না, ঝামেলা হবে কেন, সব ঠিকই আছে। এরপরই স্বস্তিক বলে, দেখলি তো, শুধু শুধু তোরা আমাকে খলনায়ক বানিয়ে দিস, যেটা আমার একদমই ভালো লাগে না। এরপরে গীতাকে সাজানো হয়ে গেছে বিয়ের কোণে করে, আর তারপরে বিয়ের এক একটা নিয়ম শুরু হয়ে যাচ্ছে। আর তখন লাস্ট যখন সিঁদুরদানের সময় আসে, গিনি তখন হাত জোর করে রিকোয়েস্ট করতে থাকে গীতাকে, যে তুই সিঁদুরটা পরে নে, তুই সিঁদুরটা পর, প্লিজ তুই সিঁদুরটা পর, তাহলে আমার সংসারটা বেঁচে যায়। সাত্বিক মনে মনে ভাবতে থাকে, কিছুতেই স্বস্তিকের হাত থেকে সিঁদুর পড়বে না গীতা, আমি এটাতে কিছুতেই ভুল প্রমাণিত হব না। আমি জানি ও সিঁদুর পড়বে না। কিন্তু আস্তে আস্তে যখন স্বস্তিক গীতার সিঁথির দিকে সিঁদুরটা নিয়ে যায়, তখন কিন্তু গীতা সিঁদুরটা পরে নিচ্ছে আর বোঝাই যাচ্ছে সাত্বিকের মনের ইচ্ছা পূরণ হলো না।